অল্প কিছুক্ষণ আগেই নিশ্চিত হওয়া গেছে শরীফ ওসমান হাদী, যিনি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়েছেন এবং এক সন্ত্রাসীদের গুলিতে তিনি আজকে রাতে সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন। এবং এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা কনফার্ম হয়েছি যে তার মৃত্যুর সংবাদটি আসলে তার এই মৃত্যু দিয়ে বাংলাদেশে আসলে অস্থিরতা বাড়তে পারে কিনা, বা তার এই মৃত্যুর ঘটনাটা আপনার কাছে এই মুহূর্তে আসলে মূল্যায়নটা কি? ফখরুল, আসলে কিছু কিছু মৃত্যু একটা স্বাভাবিক মৃত্যুর থেকে বা একজন সাধারণ মানুষের মৃত্যুর থেকে অনেক হৃদয় বিদারক হয়ে থাকে। আমরা দেখেছি ওসমান হাদী যখন গুলিবিদ্ধ হন গত শুক্রবারে 12ই ডিসেম্বর ঠিক দুপুরের পরপর, জুমার নামাজের পরপর, তখন কিন্তু সর্বসাধারণ বলা যায় যে দলমত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু তার জন্য দোয়া করেছেন, ছুটে গিয়েছেন হসপিটালে। প্রত্যেককে ইউনিটি একটা হয়ে গিয়েছিল মানুষের মধ্যে যে হাদি যেন বেঁচে ফিরে আসে। কারণ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের কিন্তু সামনের সারির একজন ছিলেন ওসমান হাদী। তিনি কোনো রাগঢাক থাকতো না, তিনি ঠোঁটকাটা হিসেবে পরিচিত ছিল এবং যে কোনো অন্যায় অবিচার হইলে সে কিন্তু বিএনপির বিপক্ষেও কথা বলেছেন, যে অন্যায় অনিয়ম দেখেছেন কথা বলেছেন। সবার কামনা ছিল যেন হাদী ফিরে আসে। আপনি জানেন যে রাষ্ট্রীয় খরচে কিন্তু তার চিকিৎসা ব্যয় বহন করা হচ্ছিল যেন শুধু হাদির জন্য। আমার মনে হয় যে এরকম ঘটনা একই সাথে আমরা বিজয় দিবসে দেখেছি যে হাদির যে ছবি সংবলিত হেলমেট সেটা পরে কিন্তু ওই জাম্প দেওয়া হয়েছে বিমান থেকে। এত সব আয়োজন, কিন্তু সবকিছু ছিল এই হাদির জন্য। হাদি যে এভাবে মারা যাবে, চলে যাবে, সেটা আসলেই অনেকটা অবিশ্বাস্য লাগছে। কারণ আমি গত 2 মাস আগে হাদির সাথে যখন কথা বলছিলাম, তার ইন্টারভিউ নিচ্ছিলাম, তিনি কিন্তু কোনো প্রকার জীবনের যে নিরাপত্তা, জীবনের যে শঙ্কার কথা, সেটা কিন্তু কখনোই চিন্তা করেননি। আমি জিজ্ঞেস করেছিলাম যে এত এত কথা বলেন, চলেন, এভাবে ফ্রিলি চলেন, আপনার নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা ভয় হয় কিনা? সে কিন্তু চিন্তা একবারের জন্য বলে নাই যে তার জীবন নিয়ে কিন্তু ভয় হচ্ছে। কি বলেছেন? কারণ আমরা কিছুদিন আগে একটা যখন তার ভিডিও দেখছিলাম, তিনি একটি কথা কিন্তু বলে গিয়েছেন মৃত্যুর আগে, যে তার মৃত্যুর পর যেন খুনিদের চিহ্নিত করা হয় এবং খুনিদের যেন গ্রেফতার করা হয় এবং তার যেন বিচার হয়। মানে অর্থাৎ তিনি যে আসলে মৃত্যুবরণ করবেন, বা তিনি যে আসলে তার জীবনটাকে খুব মানে তুচ্ছ মানে করে তুলেছিলেন, এবং তার জীবনটাকে তিনি এতটা মানে ভয়হীন হিসেবে তার গতিটা, তার জীবনটাকে এগিয়ে নিয়েছে, তার সেই ভিডিও ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছিলেন। এইটাও ভাইরাল হয়েছে কিন্তু, যে আমাদেরকে বুলেট আঘাত না করা পর্যন্ত কিন্তু আমরা থামবো না। হাদি কিন্তু বারবার বলেছিল এই কথা। আমরা দেখতে পেলাম যে কিভাবে 24 ঘন্টার ব্যবধানের আগেই কিভাবে তাকে শুট করা হলো। শুটাররা পরিকল্পিতভাবে ভারতে পালিয়ে চলে গেল, একদম সিনেমাটিক। কিন্তু আপনি যদি দেখেন যে তাকে দুপুর 2টা 24 মিনিটের দিকে শুট করা হলো, এরপরে তারা রানিং অবস্থায় আগারগা আসলো, মিরপুর হয়ে কিন্তু গাজীপুর চলে গেল, গাজীপুর থেকে ময়মনসিংহ চলে গেল, সেখান থেকে আরেকটা প্রাইভেট কার পাল্টে কিন্তু তারা চলে গেল হালুয়াঘাট, যে আপনার সীমান্ত আছে সেই সীমান্ত দিয়ে। তারপরে রাত্রে কিন্তু সেখান থেকে আবার মোটরসাইকেলে করে আরেকজনকে নিয়ে যাওয়া হলো। তারপরে কিন্তু সেখান থেকে তাকে রাতের আধারে দুজনকে সুড়ঙ্গ দিয়ে কিন্তু ভারতে পাচার করে দেওয়া হলো, বা পাঠিয়ে দেওয়া হলো, নিরাপদ স্থানে দিয়ে দেওয়া হলো। এরপরে আমরা দেখতে পেলাম যে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে একবার তিনি মহারাষ্ট্রে অবস্থান করছেন, তারপরে আবার পুরন ঢাকায় তার লোকেশন দেখাচ্ছে, আবার সিঙ্গাপুরে দেখাচ্ছে। সব মিলিয়ে কিন্তু একটা যারা তাকে শুট করলো, বা এখন তো বলা যায় যে হত্যা করলো যারা, তারা কিন্তু সুদূর প্রসারী একটা পরিকল্পনা চিন্তা করেই কিন্তু আমার মনে হয় মাঠে নেমেছে। আরো বলা হচ্ছে যে যারা হাদির মতো মানে কণ্ঠস্বর উচ্চারণ করে কথা বলেন, চলেন, রাগঢাক মানেন না, তারাও কিন্তু একটা থ্রেটের মধ্যে আছে। ফখরুল, আপনার কাছে আপনার কথায় একটা প্রশ্ন তৈরি হয়েছে, সেটা হচ্ছে তার যে তাকে যে যারা মানে হত্যা করার চেষ্টা করলো, প্রথমে তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে, এবং যারা আসলে হত্যাকারী, এই হত্যাকারীদের পিছনে এখন পর্যন্ত কি জানা যাচ্ছে? তার হত্যাকারীর পিছনে দেশীয় কিংবা ইন্টারন্যাশনাল পর্যায়ে আসলে এখানে কোনো চক্রান্ত ছিল কিনা, ষড়যন্ত্র ছিল কিনা, এখন পর্যন্ত আসলে কি তথ্য জানা যাচ্ছে? দেখেন, এই হত্যাকাণ্ডের পুরো মোটিভ কিন্তু অনেকটা পরিষ্কার, একেবারে পরিষ্কার। যেটা একটা টার্গেট কিলিং ছিল, তাকে খুব কাছ থেকে কিন্তু সিনেমাটিক স্টাইলে মোটরসাইকেলে চলন্ত অবস্থায়, রিকশায় বসা অবস্থায় কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সাথে আপনারা যদি দেখেন যে যে ফয়সালের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, সেই ফয়সাল কিন্তু
ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, তাকে কিন্তু আগেও গ্রেপ্তার করা হয়েছে, তার কিছুদিন আগে জামিন হয়েছে, ডাকাতির মামলায় কিন্তু তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরিস্থিতি আপনি একদম পরিষ্কার বুঝতে পারছেন যে এর সাথে কারা জড়িত, কিভাবে টার্গেট কিলিং করা হচ্ছে, আরো কিভাবে থ্রেট পাচ্ছেন। অনেকেই বলছেন কিন্তু এনসিপির নেত্রী, আজকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারপরে কিন্তু এনসিপির নেত্রীরা বলছিলেন যে তারা এনসিপি বা জুলাই আন্দোলনের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদেরকে কিন্তু প্রতিনিয়ত একটা হুমকি দেয়া হচ্ছে। এই ধরনের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ফখরুল, আপনি একটু আগে বলছিলেন যে আসলে তা মানে যে হাদির মতো যারা আসলে ভয়েস রেজ করতে চায় তারা তার মতো যারা রয়েছে তারাও কিন্তু একটা থ্রেটের মধ্যে রয়েছে। এখন এই ধরনের সংখ্যা আসলে কেমন বাংলাদেশে? আসলে অভ্যুত্থানের পর আমরা দেখেছি ভারত বিরোধী বড় একটা তরুণ প্রজন্ম কিন্তু তৈরি হয়েছে, যেটা আসলে বিগত কোনো সময় বাংলাদেশ ইতিহাসের কোনো সময় এই ধরনের কিন্তু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের প্রতি একটা রাগ বা ক্ষোভ মানুষের মধ্যে প্রবল তৈরি হয়েছে। আসলে এক্ষেত্রে ভারতের কোনো আসলে কোনো ধরনের মেসেজ আছে কিনা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, কিংবা তারা বাংলাদেশের সম্পর্কের সাথে কিভাবে তারা সম্পর্ক রাখতে চায়, তাদের পক্ষ থেকে কোনো মেসেজ আছে কিনা? ফখরুল, দেখেন 5 আগস্টের পর থেকে কিন্তু অনেকটা শীতল যুদ্ধ টাইপের চলছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে। আবার সম্প্রতি যদি বলেন যে হাই কমিশন তলব করা নিয়েও কিন্তু একটা বড় ধরনের একটা মনোমালিন্য চলছে সবকিছু মিলে। তার থেকেও বড় কথা যেটা বললেন যে দেখেন এই হত্যাকাণ্ডে যখন ঘটলো, হামলা যখন চালানো হলো, তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু জানতে পারলাম যে ভারতে চলে গিয়েছে হামলাকারী অলরেডি। তখন আমরা বিশ্বাস করতে পারিনি বা আমরা ওই সোর্সটাকে ওইভাবে নিতে পারিনি। তারপরে কি দেখলাম, তখন গণমাধ্যম কর্মীরা যখন নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসা করলো যে আসলে কি তারা ভারতে পালিয়ে গেছে কিনা, তখন কিন্তু তারা জানিয়েছে যে এই ধরনের তথ্য তাদের কাছে নাই। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা সংস্থার অবস্থা কি। এরপরে যদি আরেকটু বলতে হয় যে বলা হলো যে হাদিকে এভাবে হামলা চালানো হয়েছে, আরো কাউকে নিয়ে একটু মেসেজ আছে কিনা, কেউ ঝুঁকিতে আছে কিনা, সেই ধরনের শঙ্কাও কিন্তু একেবারে উড়িয়ে দিয়েছে। এখানে প্রশ্ন জাগে, যদি আপনার কাছে যদি এই ধরনের তথ্য নাই থাকে, তাহলে হাদিকে যখন মারা হলো তখন কি আপনার কাছে তথ্য ছিল কিনা, সেটাও আপনার কাছে ছিল না। তারপরে আরো কাউকে হামলা করা হবে কিনা সেটাও আপনার কাছে নাই। ভারতে পালিয়ে চলে গেল সেটাও আপনার কাছে জানা নাই। আসলে এই পরিস্থিতি কি আগামীতে নির্বাচনের সামনে এই ধরনের টার্গেট কিলিং আরো বাড়তে পারে? এই নির্বাচন নিয়ে আপনার কাছে প্রশ্ন আসবো, তার আগে বলতে চাই যে হাদিকে যে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন একটা প্রস্তুতির পূর্ব মুহূর্তে এই ধরনের একটা ঘটনা, এবং সেই মুহূর্তের ঘটনার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পর্যাপ্ত যে তৎপরতা, সেটিকে আসলে কোনোভাবে কি দৃশ্যমান? আপনার কাছে কি মনে হয়? দেখুন, আপনার এই প্রশ্নটার সঙ্গে সবচেয়ে বড় প্রাসঙ্গিক হচ্ছে তারেক রহমান। আর মাত্র কয়েকদিন, 25 ডিসেম্বর আমরা 12টার আগেই হয়তো বা উনি দেশে ল্যান্ড করবেন। এই যে হাদিকে হত্যা করা হলো, নিরাপত্তার এত বড় একটা সংখ্যা, তার মধ্যে তারেক রহমান আসবেন, এই বিষয়টা নিয়েও কিন্তু একটা উত্তেজনা কাজ করছে যে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি দেশে অবস্থান করা থেকে শুরু করে, দেশে আসার থেকে শুরু করে তার যে জীবনযাত্রা সেইটা পরিচালনা করতে পারবেন কিনা, এটা নিয়েও কিন্তু একটা বড় শঙ্কার বিষয় রয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে, প্রত্যেকটা নাগরিককেই যেন সুরক্ষার মধ্যে রাখা যায় সেই ব্যবস্থা দেওয়া হচ্ছে। ফখরুল, আরেকটা বিষয় জানিয়ে রাখি, দেখেন যে হাদিকে যখন হত্যা করা হলো, যখন গুলি করা হলো, তারপরে কিন্তু সেই অস্ত্রটিকে উদ্ধার করা হয়েছে। সেই অস্ত্রের সাথে কিন্তু আরো অস্ত্র ছিল এবং বিপুল পরিমাণ গুলি কিন্তু উদ্ধার করা হয়েছে। তার মানে কিন্তু আপনি বুঝতে পারছেন যে তাদের পরিকল্পনাটা আসলেই কত বড় ছিল। এখন পর্যন্ত বলা হচ্ছে যে আরো এই ধরনের ঘটনা ঘটতে পারে, চলতে পারে। নিরাপত্তা বাহিনীর কাছে আসলে কোনো মেসেজ যায় কিনা, আছে কিনা, এই ধরনের ঘটনা ঘটার পরেও আসলে তৎপরতা কতটুকু বাড়ানো হয়েছে, এটা আসলে এই প্রশ্ন থেকেই যায়। আপনাকে জানতে চাই, হাদির মৃত্যুর আগে আপনারা জানেন যে গতকাল জুলাই ঐক্য তারা একটি ভারতের হাইকমিশনের বিরুদ্ধে একটি লং মার্চ করেছিল। এরপর আপনার এই ঘটনা কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের আরো অবনতি হয় সম্পর্কের। এখন এই হাদির মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে আসলে জুলাই অভ্যুত্থানের যে শক্তিগুলো রয়েছে, বিশেষ করে রাজনৈতিক যে দলগুলো রয়েছে এবং রাজনৈতিক দলের বাইরে বিভিন্ন যে সামাজিক বা সাংস্কৃতিক দলগুলো রয়েছে, আপনার কাছে কি মনে হয় ঠিক এই মুহূর্তে এখন থেকে কি আসলে বাংলাদেশের রাজনীতিটা কি আসলে ভিন্ন দিকে মোড় নিতে পারে কিনা, কিংবা রাজপথ কি আসলে সেই জুলাইয়ের মতো আবার উত্তাল হতে পারে কিনা, কি মনে হয়?
অবশ্যই ভিন্ন দিকে মোড় নিতে পারে। দেখেন, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক বা সম্মুখ সারির যোদ্ধা হচ্ছেন ওসমান হাদি। সে কিন্তু তার কণ্ঠস্বর কখনোই থামে নাই, চলে গেছে। সেই ওসমান হাদিকে যখন টার্গেট কিলিং করা হলো, তারপরে কিন্তু আসলে এই ভয়েসটা কিন্তু আরো রেইজ হবে। আমার যেটা মনে হয় যে জুলাই যোদ্ধা যারা ছিল তাদের যা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলা হচ্ছে, এমনকি যে জুলাই সনদ আছে সেই সনদেও কিন্তু জুলাই যোদ্ধাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সিকিউর করার ব্যবস্থা, সেটা কিন্তু উল্লেখ নেই। সেই অভিযোগগুলোও কিন্তু আমরা পাচ্ছিলাম। তার মানে পরিস্থিতি আরো সামনের দিকে, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হইতে পারে, চেঞ্জ হইতে পারে, নানান কিছু ঘটতে পারে এই ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে। কিন্তু এখনো পরিস্থিতি বলা যাচ্ছে না। এর মধ্যে এনসিপি আছে, যারা আন্দোলনের নেতৃত্বাধীন একটা দল, তারা আছে। তাদের প্রতিক্রিয়া দেখলে আসলে বোঝা যাবে যে আসলে রাজনৈতিক দলগুলো কি প্রতিক্রিয়া দেখাচ্ছে। সেটার পরেই কিন্তু আসলে অনেক কিছু খোলাসা হয়ে যাবে। তাহলে বাংলাদেশের অস্থিরতা বাড়তে পারে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। সার্বিক বিষয়ে এই বর্তমান যে পরিস্থিতি দাঁড়াচ্ছে বা যেই পথে যাচ্ছে, আসলে কি নির্বাচনের যে গতিপথ ঘোষণা করা হয়েছে সেই গতিপথ থেকে আমরা কি একটু বিচ্যুত হতে যাচ্ছি? আসলে কি মনে হয় আপনার কাছে? এখন সবকিছুই অনিশ্চিত। দেখেন, তফসিল ঘোষণা হয়ে গিয়েছে মানেই নির্বাচন হয়ে যাবে, বিষয়টা এরকম কিছু না। এখন অনেক কিছুই ঘটতে পারে, চলতে পারে। তবে এখন পর্যন্ত আমি শঙ্কা সেটা দেখছি না। আমার মনে হয় যে নির্বাচন যে প্রক্রিয়ায় আগাচ্ছে সেটার হয়তোবা ওই পদ্ধতিতেই আগাবে, যদি রাজনৈতিক দলগুলোর যে মনোভাব সেটার পরিবর্তন না হলে আসলে সেই সুযোগটা আপাতত দেখছি না। নির্বাচনের আগে অর্থাৎ হাদির যে মৃত্যু, হাদির এই মৃত্যু নিয়ে আপনার সার্বিক মূল্যায়ন কি? বাংলাদেশে একজন উদীয়মান একজন কণ্ঠস্বর, তার কণ্ঠ স্তব্ধ হওয়ার মধ্য দিয়ে অন্যান্য যারা জুলাই যোদ্ধা রয়েছে তাদের তাদের তারা কি আসলে ভয় পাবে? আপনার কাছে সার্বিক মূল্যায়নটা কি? ভয় তো স্বাভাবিকভাবেই পাওয়ার কথা, যেখানে নিরাপত্তা ব্যবস্থা নাই। আমার কথা হচ্ছে, একজন জুলাই যোদ্ধা যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা বলছে, বারবার থ্রেট পাচ্ছে। দেখেন, ওসমান হাদি কিন্তু বলেছিল যে 30 বার তাকে ফোন করা হয়েছে বিভিন্ন নম্বর থেকে, দেশি বিদেশি নম্বর থেকে। তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তার মা বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি কিন্তু দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু ওই ধরনের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু যাওয়ার কথা আমরা শুনতে পাইনি বা আমরা দেখিনি আসলে। যদিও পরবর্তীতে শুনতে পেয়েছি যে না, ওসমান হাদি থেকে শুরু করে জুলাই যোদ্ধা অন্যরা যারা আছেন তারা আসলে নিজেরাই চাননি যে তারা আলাদা প্রোটোকলের মধ্য দিয়ে যাক। তারপরেও যেহেতু এই ধরনের যদি থ্রেট থাকে, জীবন ঝুঁকির থ্রেট থাকে, তাহলে সেই নিরাপত্তা ব্যবস্থাটুকু কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে রাখা উচিত। যখন হাদির ক্ষেত্রে হয়নি, এখন অন্যান্য যেসব নেতারা আছেন তাদের ক্ষেত্রে আসলে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, এটা আসলে বিশ্বাস করা একটু দুরূহ ব্যাপার। এই বিষয়টা খোলাসা করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন, তারাই কিন্তু এই খোলাসাটা করতে পারবেন যে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটুকু জোরদার করা হবে, বা এই পরিস্থিতি মাথায় রেখে আসলে নির্বাচন কতটা সুষ্ঠু করা পসিবল, এবং এই ধরনের ঘটনা আর ঘটবে না সেই নিশ্চয়তা আসলে কে দিবে, এটা আসলে বড় প্রশ্ন। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম যে এই শরীফ ওসমান হাদি আজকে কিছুক্ষণ আগে তিনি সিঙ্গাপুরের জেনারেল হসপিটাল তিনি ইন্তেকাল করেছেন এবং সেখানেই আসলে তার মৃত্যু ঘটে এবং তার সবশেষ যে অবস্থানটি ছিল যে তার একটি আজকে অস্ত্রোপচার করার কথা ছিল, সেই অস্ত্রোপচারের পরে আসলে এই সংবাদটি আসলে আসে এবং এই ওসমান হাদির কখন দেশে নিয়ে আসা হবে কিংবা বাংলাদেশে আসলে কখন প্রবেশ করছে বিমানবন্দরে, তিনি কখন তার মরদেহ নিয়ে আসা হচ্ছে, আগামী দিনের রাজনীতি এবং কালকে থেকে আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সার্বক্ষণিক সবকিছুর সবশেষ তথ্য নিয়ে আমরা যুক্ত হব আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি।